দর্শক, নানা খবর আমরা দেখছিলাম, আন্তর্জাতিক খবরের সংখ্যায় বেশি, তবে এর মাঝেও কম বেশি যদি আমরা আমাদের নিজেদের খবরের দিকে একটু চোখ বুলাই, যেমনটা বলছিলাম শুরুতে যে ৮ মে প্রথম দফায় উপজেলা নির্বাচন শুরু হতে যাচ্ছে। এটি নিয়ে এক ধরনের তো সাধারণ মানুষের ভেতরে আগ্রহের জায়গা তো আছেই, এবং বড় যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নিতে যাচ্ছে তাদেরও এক ধরনের আগ্রহের জায়গা আছে, কারণ এবারই আমরা দেখছি সকল স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন দল কিন্তু কোনো প্রতীক দিচ্ছে না। সেটি আসলে কতটুকু তাদের জন্য সুবিধাজনক হচ্ছে সেটা নিয়ে আলোচনা করবো অতিথির সাথে। তবে তার আগে আমাদের সহকর্মী পঞ্চগড় থেকে যুক্ত হবেন রফিকুল ইসলাম, তার কাছ থেকে একটু সেই খবর একটু জেনে আসে। রফিকুল ইসলাম, শুভ সকাল, স্বাগত একাত্তর সকাল আলোচনায়। এবং ঈদ এবং একই সাথে নববর্ষের শুভেচ্ছা। আজ থেকে তো আসলে কর্মব্যস্ত দিন শুরু হয়ে যাচ্ছে, এবং সেই সাথে উপজেলা নির্বাচনও যেহেতু সামনে, সেটি নিয়েও নিশ্চয়ই বিভিন্ন প্রার্থীরা গণসংযোগে আজকে থেকে আবারও তাদের মধ্যে এক ধরনের আগ্রহের জায়গা তৈরি হবে। যদিও মনোনয়নপত্র আমরা জানি যে আজকে দাখিলের হচ্ছে শেষ সময়, প্রতীক বরাদ্দের পরই তারা গণসংযোগ করতে পারবেন, কিন্তু নিশ্চয়ই এলাকাতে এক ধরনের আগ্রহের জায়গা থাকে। ঈদ পরবর্তী সময়ে কিভাবে সেই গণসংযোগগুলো তারা করবেন, প্রার্থীর কে কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, নানা রকম নিশ্চয়ই খবর আছে আপনার কাছে। উপজেলার এই নির্বাচন সম্পর্কে জানাবেন। ধন্যবাদ তানিয়া, আপনাকেও ঈদের শুভেচ্ছা, পাশাপাশি পহেলা বৈশাখের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি পঞ্চগড় জেলার পক্ষ থেকেও দেশবাসীকে আসলে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে যে আসলে যেটা বলছিলেন আপনি, যে ষষ্ঠ ধাপের নির্বাচনে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন, সেটা হলো পঞ্চগড়ে রয়েছে। পঞ্চগড়ে 3টি উপজেলা রয়েছে, অর্থাৎ গত বছরে গত গত 5 বছর আগে যে আসলে নির্বাচন হয়েছিল প্রথম ধাপে, সেটি হয়েছিল কিন্তু 2টি উপজেলাতে, তেঁতুলিয়া এবং পঞ্চগড় সদর উপজেলা। আর এবার কিন্তু আসলে ভিন্ন আঙ্গিকে এই নির্বাচনটা হচ্ছে, যার কারণে এখানে কিন্তু 3টি উপজেলা, আরেকটি নতুন করে উপজেলা সংযুক্ত হয়েছে, আটোয়ারি উপজেলা। অর্থাৎ আসন ভিত্তিক হিসাবেই কিন্তু আমরা ধারণা করছি যে আসন ভিত্তিক হিসাবেই কিন্তু এবার সাধারণত নির্বাচনগুলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পঞ্চগড় উপজেলা প্রথম ধাপে জানেন যে 2টি আসন রয়েছে। 2টি আসনের মধ্যে আপনার পঞ্চগড় সদর, তেঁতুলিয়া এবং আটোয়ারি উপজেলা মিলে এক আসন, এবং এক আসনে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 8 মে। তবে এর পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে সাধারণত জানেন যে আসলে ঈদ উৎসব এবং নববর্ষ, পাশাপাশি যে রমজান মাসের মানুষের এবং প্রার্থীদের মধ্যে একটু গণসংযোগ ছিল, প্রার্থীদের পরিচয় ছিল, প্রার্থীদের কে কে নির্বাচন করবেন, অংশগ্রহণ করবে সেটাও পরিচিত হয়েছিল। এর মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতেই জামায়াতের সমর্থকও রয়েছে, বিএনপি সমর্থকও রয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যেহেতু আজকে নির্বাচনের অর্থাৎ মনোনয়ন জমা দেওয়ার কিন্তু আজকে শেষ দিন ছিল, শেষ দিনের মধ্যে আমরা প্রত্যেকটি উপজেলাতে দেখেছি 4 থেকে 5 জন করে মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে বিএনপি সমর্থনও রয়েছেন, যদিও দলীয় ভাবে আসলে কোনো নির্দেশনা নেই, তারপরে কিন্তু প্রার্থীতা হিসেবে দলীয় পরিচয় কিন্তু তারা কিন্তু আসলে জনগণের মাঝখানে তারা পরিচিত হচ্ছেন, এবং তারা সেভাবে কিন্তু পরিচিত করতেছেন। এছাড়াও জানেন যে সামনে নির্বাচনে আজকে শেষ দিন, আপনার সকল যাচাই বাছাই পরে তারপরে সকল নিয়ম শেষ করেই কিন্তু 22 তারিখে রয়েছে প্রত্যাহার, এবং 23 তারিখে রয়েছে প্রতীক বরাদ্দ। এরপর থেকে কিন্তু শুরু হবে নির্বাচনী প্রচারণা। তবে আগে থেকেই সাধারণত প্রার্থীরা কিন্তু গ্রামগঞ্জে হাট বাজারে গিয়া দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন, তারা সমর্থন যোগাচ্ছেন, এবং প্রার্থীরা এবং নির্বাচনে ভোটেরও কিন্তু তারা কিন্তু দাবি করেছেন। সেক্ষেত্রে নির্বাচনে বলা চলে যে নির্বাচনের যে আসলে যে একটা যে মানে যে প্রস্তুতি, সেটাও কিন্তু চলমান রয়েছে, এবং পাশাপাশি যে জনগণের যে একটা যে উৎসাহ উদ্দীপনা, সেটাও কিন্তু সেটিও রয়েছে। আছে। অসংখ্য ধন্যবাদ রফিকুল ইসলাম, যুক্ত হয়েছেন। নিশ্চয়ই নির্বাচনের আরো খবর আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে শুনবো। দর্শক, যুক্ত হয়েছেন আমাদের সাথে অতিথি হিসেবে বিভাস বারোই, সম্পাদক BandoNews.com এর। বিভাস বারোই, শুভ সকাল, স্বাগত একাত্তর আলোচনায়, এবং আপনাকে একই সাথে ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা। আজ থেকে তো আমরা কর্মব্যস্ত দিনে চলে গেলাম, আমাদের আরো সংবাদ নিয়ে হয়তো বিস্তারিত আলোচনা শুরু হয়ে যাবে। যেহেতু এখন উপজেলা নির্বাচনটি সামনে, সবচেয়ে যদি আমরা চিন্তা করি বড় রাজনৈতিক কর্মকাণ্ড বলেন বা নির্বাচনকে ঘিরে, আমরা দুটি প্রশ্ন একসাথে আসলে করে নিতে চাই। একটি হচ্ছে যে এবার প্রতীক ছাড়া নির্বাচনের কথা ক্ষমতাসীন দল বলেছে, সেটি তাদের জন্য কতটুকু তাদের জন্য এক ধরনের সুবিধাজনক অবস্থানে তাদেরকে নিয়ে যাবে কিনা বলে মনে করেন কিনা আপনি?
দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক দলগুলো অথবা স্থানীয় এমপি জনপ্রতিনিধিরা এই নির্বাচনে কোনো ধরনের যাতে প্রভাব না ফেলেন, তার একটা আহ্বান নির্বাচন কমিশনের থেকে আছে। সেটি কি আসলে উতরে যাওয়া সম্ভব? আপনার কাছে কি মনে হয় সেটি কি আসলে এই রাজনৈতিক নেতারা মানবেন বা এটা নিয়ন্ত্রণ করা যাবে? শুভ সকাল, একই সাথে সকলকে নববর্ষের শুভেচ্ছা। আপনি নির্বাচন কমিশন সব সময় দীর্ঘ সময় আপনি নির্বাচন কমিশন বিট করেন, আপনি জানেন। আমার ধারণা যে এবারে নির্বাচনী প্রতীক বরাদ্দের জায়গাটায় দলীয় প্রতীক না থাকাটা একটা পজিটিভ বিষয়। তবে আমার ধারণা আওয়ামী লীগের ভিতরে অভ্যন্তরীণ যে ক্রন্দল, গ্রুপিং এর ঝামেলাটা অনেক বেশি হবে। বেশি হওয়ার কারণ হয়েছে, এবারে খেয়াল করবেন সংসদ নির্বাচনে কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের একটা বিশাল অবস্থান তৈরি হয়েছে বিভিন্ন এলাকায়। তাই তো যত আসন প্রায় তার ডাবল উপজেলা নির্বাচনে কিন্তু এবার সেখানে প্রার্থী হবে। দেখা গেছে যে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে ইলেকশন করছে, কিন্তু প্রতিটা জায়গায় এখন দেখা গেছে সেই স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে যারা ইলেকশন করছে তাদের অনেকেই প্রার্থী হতে চায়। ওই সম্পর্কটা, ওই যে ঐক্য যে অবস্থানটা তৈরি হয়েছিল স্বতন্ত্রকে কেন্দ্র করে, সেই জায়গাটা কিন্তু প্রথম বিরোধ নিজেদের ভিতরে। এরপর নৌকার সাথে বিরোধ, মানে নৌকার সাথে বিরোধ, দেখা গেছে যে নৌকার যে প্রার্থী ছিল তার লোকজনের সাথে বিরোধ। তো আমার ধারণা এবার উপজেলা নির্বাচন এবং সামনে পৌরসভা নির্বাচন, দুইটো জায়গায় এই সমস্যাটা বাড়বে। যে ঐক্য সংসদ নির্বাচনে দেখা গেছে সেইটা খুব একটা থাকবে বলে আমার মনে হয় না, যদি কেন্দ্র থেকে ওইভাবে শক্ত অবস্থান নিতে না পারে। এটা হলো প্রথম। দ্বিতীয় কথা হলো এবারের নির্বাচনে জামাত এবং বিএনপি প্রার্থীদের অংশগ্রহণ অনেক বাড়বে, অনেক বেশি বাড়বে। এবং জামাতের ক্ষেত্রে যতটুকু তথ্য আছে তাতে একদম কেন্দ্রের নির্দেশ যে স্থানীয় সরকার নির্বাচনে তাদের অবস্থানটাকে ধরে রাখে, সেই জায়গাটায় তাদের অংশগ্রহণ বেশ বাড়বে। আমার ধারণা এই ক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত না থাকলেও বিএনপির চেয়ে অনেক বেশি সক্রিয় থাকবে জামাত এবারের উপজেলা নির্বাচনে। তো আমার আমার মনে হচ্ছে যে বিরোধের একটা বড় সমস্যা আশঙ্কা সামনে আছে, যদি কেন্দ্রীয়ভাবে দল এবং আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিতে না পারে। সেই জায়গাটা আমার মনে হয় অনেক কাজ করার একটা সুযোগ আছে এবং দরকার আছে। আপনি নিজেও বলছিলেন যে জামাত এবং বিএনপির প্রার্থীদের এবার হয়তো আমরা মাঠে দেখতে পারি। সেটি কতটুকু তাদের জন্য, বিশেষ করে আওয়ামী লীগের নেতাদের জন্য সেটি লাভজনক অবস্থানে যাবে কি না? যে নির্বাচনটি সেটা যে প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলকের এক ধরনের যে কথা বারবারই প্রতি নির্বাচনের সময় বলে আসে আওয়ামী লীগ, এখানে কি সেটি আপনার কাছে পরিলক্ষিত হয় কি না? আর একই সাথে যখন প্রতীক ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে তার প্রার্থী হয়তো সমর্থন করছে, সরাসরি তো আর দিচ্ছে না এখন, কিন্তু সমর্থন তো এক ধরনের থাকবেই। এইটার কারণে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বেড়ে এই আওয়ামী লীগ এবং দুঃখিত বিএনপি এবং জামাতের আসলে কোনো সেখানে ফায়দা হয় কিনা? হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু আপনি যদি সিটি কর্পোরেশন থেকে শুরু করে একদম তৃণমূলের সকল স্থানীয় সরকারের নির্বাচনের কথা চিন্তা করেন, দেখবেন যে আওয়ামী লীগের বাইরে অন্যদের অবস্থান বেশ ভালো। ভালো হচ্ছে, তাদের অবস্থানটা অনেক শক্তিশালী দেখা গেছে বিভিন্ন সময়। ইভেন সিটি কর্পোরেশন নির্বাচনে চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের অবস্থান অনেক শক্তিশালী দেখা গেছে। তো জাতীয় জাতীয় পার্টির অবস্থান ওইভাবে না থাকলেও জামাতের অবস্থান এবং বিএনপির অবস্থান এই জায়গাটা আমার মনে হয় অনেক বেশি সক্রিয় হবে এবং তারা বেশ ভালো অবস্থান তৈরি করবে। কারণ আওয়ামী লীগের ভিতরে দেখা যাবে যে প্রতিটা আসনেই একটা বিরোধ আছে, এবং যে আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থী এমপি হয়েছে ওই আসনগুলোতে কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একাধিক প্রার্থী ইলেকশনে চলে যাচ্ছে, নিজেদের ভিতরে কিন্তু এই প্রথম বিরোধ তৈরি হবে। তো এই জায়গাগুলো লাভবান হবে বিএনপি অথবা জামাত। এবং জামাতের অবস্থান কিন্তু সারা দেশে বেশ কিছু তৃণমূলের বেশ কিছু এলাকায় বেশ শক্তিশালী, এবং তারা কিন্তু বিএনপি ইলেকশনের কাজের মধ্যে না থাকলেও জামাত কিন্তু গণসংযোগ কার্যক্রমগুলো কখনোই বন্ধ করেনি। জামাতের কৌশলগত অবস্থান যেটা, তাতে মানুষের সাথে বিশেষত তাদের সমর্থকদের সাথে তাদের কানেকশন কখনোই মানে বন্ধ থাকে না, বন্ধ ছিলও না। আমার মনে হচ্ছে এবারের উপজেলা নির্বাচনে তারা বেশ কিছু আসনকে টার্গেট করবে, যে আসনগুলোতে বেশ ভালো করবে তারা। তো সেই জায়গাটায় আওয়ামী লীগের মধ্যে বিরোধের যে সমস্যাটা, সেটা যদি দূর করতে না পারে সেক্ষেত্রে লাভবান হবে জামাত সেই আসনগুলোতে এবং বিএনপি বেশ কিছু আসন।
অবশ্যই, এবং সেটি তখন কিভাবে এই স্থানীয় প্রশাসনগুলোতে যদি বিএনপি এবং জামাতের সেখানে যদি প্রতিনিধিত্ব বাড়ে, তারা কিভাবে সেটি মোকাবেলা করবেন, বা তখন তাদের সাথে নিয়ে আসলে উন্নয়নের কাজটা কেমন হবে, সেটা নিশ্চয়ই সামনের দিনগুলোতে দেখা যাবে। গণমাধ্যমে আরেকটি খবর আসলে গত কয়েকদিন ধরে, দু একদিন ধরেই আসলে আলোচনা হচ্ছে এবং হয়তো সামনে বাড়বে, সেটি হচ্ছে একটু আন্তর্জাতিক প্রসঙ্গেই চলে যেতে চাই, সেটি হচ্ছে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটি শুরু হয়ে গেল। আপনার কাছে কি মনে হয়? একে তো আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেছি, তারপরে ইসরায়েল গাজা যুদ্ধ চলছে, এবং এখন আবার নতুন করে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটি শুরু হয়ে গেল, এই যে বৈশ্বিক এক ধরনের অস্থিরতা আবার তৈরি হচ্ছে নতুন করে, এর ফলে আমাদের মতো যে উন্নয়নশীল দেশগুলো আছে, আমাদের আসলে প্রাথমিকভাবে যদি একটু বলেন যে কী ধরনের প্রভাব পড়তে যাচ্ছে আমাদের উপরে। দেখেন, প্রথমত আমার মনে হয় ইউক্রেন রাশিয়ার মতো অবস্থান এই ক্ষেত্রে হবে না। আমার মনে হচ্ছে যে আহ, একটা প্রেস্টিজ ইস্যু তৈরি হয়েছিল ইরানের ক্ষেত্রে, এই সোলেমানি হত্যার পরে, সর্বশেষ সিরিয়ার ঘটনার পরে তাদের একটা ইসলামী দেশগুলোতে তাদের অবস্থান, তাদের মিত্র দেশগুলোর সাথে তাদের অবস্থান, এবং তাদের আভ্যন্তরীণ রাজনীতিতেও তারা যে কিছু করতে পারে সেটা দেখানো তাদের জন্য জরুরি ছিল, বিশেষত ইরানি গভর্নমেন্টের জন্য। না হলে আসলে আমার মনে হয় যে তাদের জন্য একটা বড় সমস্যা তৈরি হতো। এবং সেই ক্ষেত্রে আমার ধারণা তারা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চায় না। আপনি খেয়াল করে দেখেন যে তারা তো জানতো যে মানে আমাদের ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত এবং সেটা প্রমাণিত। তো সেই জায়গাটায় ঘোষণা দিয়ে আয়োজন করে একদম মানে দীর্ঘ 1 সপ্তাহ যাবত জানানোর পরে আমি যখন সেই পদক্ষেপেই যাব, ফলাফল কি হবে সেটাও কিন্তু ইরান জানতো। যেমন আপনি 331টি মিসাইল ড্রোন হামলা হলো, মাত্র 7টা মাটি স্পর্শ করছে বলে মনে করা হয়। তো এই ক্ষেত্রে দেখা গেল আসলে তারা তো জানতো। আমার ধারণা অনেকটা আসলে আলোচনা সাপেক্ষে একটা যুদ্ধ যুদ্ধ খেলার মতো অবস্থান তৈরি হয়েছে, এবং আমার ধারণা এই জায়গাটা বড় আকার ধারণ করবে না যদি কোনো দেশ বড় ধরনের ভুল না করে। এখন পর্যন্ত যে অবস্থা আপনি দেখেন, ইসরায়েলও পাল্টা আক্রমণ করা হবে, ব্যবস্থা নেওয়া হবে, সবই বলছে, কিন্তু তারা এমন বলেনি যে এই মুহূর্তে তারা কিছু করতে যাচ্ছে, অথবা তারা মানে খুব অ্যাগ্রেসিভ। আবার ইরান কিন্তু হামলা চালানোর পরেই বলে দিছে যে তাদের যা হওয়ার তাদের হয়ে গেছে, তাদের অর্জন হয়ে গেছে। ওই অর্থে অর্জনটা কি আসলে? তো তাদের হচ্ছে দেখানোর জায়গাটা একটা ফ্যাক্টর ছিল। আমার মনে হচ্ছে যে এই অবস্থায় বড় ধরনের ঝুঁকি আছে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, যুদ্ধ যুদ্ধ খেলার একটা পরিস্থিতি বিরাজ করতেছে অবশ্য। এখন আহ, দেখেন সত্যি, জি। হ্যাঁ, যদি বড় ধরনের কোনো ভুল, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই প্রথম বিশ্বযুদ্ধ থেকেই দেখা গেছে যে হুট করে কোনো বড় ভুল হয়ে যায়। তো এই ভুলের ফলাফলটা আসলে নির্ধারণ করা টাফ। তবে এবারের যুদ্ধ একটু বড় ধরনের রূপ নিলে সেক্ষেত্রে আমাদের মতো দেশের অবস্থা খুবই খারাপ হবে। কারণ আপনি ইউক্রেন রাশিয়া যুদ্ধে যতটা না মানুষকে সম্পৃক্ত হতে হচ্ছে দেশগুলোকে, এই যুদ্ধে কিন্তু তার বাইরে কেউ থাকতে পারবে না। এরপরে আহ, তাদের যে তেলের সরবরাহের জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে একটা বড় সমস্যা তৈরি হবে, একটা যেটা আমাদের সমস্যা জন্য বড় তৈরি। সমস্যা আসলে। অবশ্যই, অবশ্যই। করোনার পরে, জি। করোনার পরে একাধিক যুদ্ধ, এরপর যদি আবারও যুদ্ধ, সেই ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা তৈরি করবে। জি, অসংখ্য ধন্যবাদ বিভাস পারে যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে।